জার্মানিতে আসার পর পরিচিতজনদের অনেকের কাছে শুনতাম তারা এখানে জার্মানির বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাসেল ঘুরতে গিয়েছেন। তো আমরা বিভিন্ন ক্যাসেল আমাদের যেখানে আমরা থাকি সেটার আশেপাশে আমরা ঘুরতে গিয়েছি, কিন্তু এবার আমরা প্ল্যান করলাম যে আমরা এবার একটু দূরে একটা বেশ সুন্দর ক্যাসেল দেখতে যাব, যে ক্যাসেলটার ইন্সপায়ার্ড হয়ে ওয়ার্ল্ড ডিজনি তার যে স্লিপিং বিউটির কার্টুনের যে ক্যাসেল সেটা ডিজাইন করেছিল। হ্যাঁ, এটা হচ্ছে নয় নয় সোয়ানস্টাইন ক্যাসেল বলে এটাকে। এটা আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 550 কিলোমিটার দূরে, এবং যেহেতু এখানে ঢাকার মতো ট্রাফিক জ্যাম নেই তাই প্রায় 5.5 ঘন্টা ড্রাইভেই সেখানে পৌঁছানো সম্ভব। তো যেই প্ল্যান সেই কাজ, আমরা যথারীতি ভোর রাতে সবাই রেডি হয়ে রওনা দিলাম যে হ্যাঁ আমরা আজকে এবার ওয়ার্ল্ড ডিজনি ক্যাসেল দেখতে যাব, ওইটাই মেইন ইন্সপিরেশন ছিল। তো বেশ লম্বা যে ড্রাইভের পথটা ছিল তার প্রথম দিকে বেশিরভাগ সময়ই যখন অন্ধকার ছিল তখন আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, শুধু আমাদের যিনি ড্রাইভ করছিলেন তিনি ছাড়া। যাই হোক, ভোর হওয়ার সাথে সাথে আশেপাশের যেই দৃশ্য সেটা দেখে সবাই বেশ অড স্ট্রাক হয়ে গেছিলাম। প্রথম দিকে সবাই বেশ চুপচাপ ছিলাম আর বাহিরে দেখছিলাম, ইভেন বাচ্চারাও। আর সেখানে পৌঁছার পর তো কথাই নেই, কারণ একদিকে দেখতে পাচ্ছি সেই বিশাল পর্বতমালা যেটা ছোটোবেলায় বইয়ে পড়ে এসেছি, সেই ইউরোপিয়ান আল্পস যেটা জার্মানির অংশ পেরোচ্ছে, ব্যাভারিয়ান আল্পস নামে পরিচিত। সেই পর্বতরাজি দেখে মানে সেটা বলার মতো ভাষা আমার কাছে নাই। ওটার যে সরাসরি দেখার যে ফিলিংসটা সেটা আসলে নিজের চোখে দেখেই অনুধাবন করতে হবে। যাই হোক, আমরা রওনা দিচ্ছিলাম নয়শনস্টাইন ক্যাসেলেই প্রথমে যাব। টায়ার্ড হওয়ার আগে আমরা ওই জায়গাটাই ভালো করে ক্যাসেলটা ঘুরে দেখতে চাই। তো এই ক্যাসেলটা প্রায় সি লেভেল থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট 3117 ফিট উঁচুতে অবস্থিত। বাচ্চাদের নিয়ে এত উঁচুতে হাইকিং করাটা এখন আমরা ঠিক না মনে করাতে কিছু দূর আমরা একটা এখানকার যে ঘোড়ার গাড়ি আছে সেটাতে করে যাওয়ার ডিসিশন নিলাম। তো ওটা প্রায় ক্যাসেলে যাওয়ার 450 মিটার আগেই ওখানে আমাদের একটা স্টপেজ আছে, ওখানে নামিয়ে দিবে, কারণ এরপরের রাস্তাটা বেশ স্টিফ এবং ওখানে যে কোনো ধরনের ঘোড়ার বাড়ি বা গাড়িগুলো যাওয়া একটু টাফ হয়ে যায়, তাই ওখান থেকে বাকি 450 মিটার আমাদের হেঁটে হাইকিং করেই আসলে ওই ক্যাসেলে উঠতে হবে। তো যাই হোক, ক্যাসেলে যাওয়ার সাথে সাথে ঘোড়ার গাড়িতে ওঠার অভিজ্ঞতাটাও কিন্তু এবার আমাদের সবার জন্য প্রথম। আমরা তো নিজেরাই বেশ সারপ্রাইজ ছিলাম এবং এনজয় করছিলাম, সাথে বাচ্চারাও। ইনফ্যাক্ট আমার মেয়ে তো ওই ঘোড়াগুলোকে আদরও করে দিয়ে আসছে, যে ঘোড়াগুলো গাড়িতে করে সে এসেছে। ওয়েদার খুব চমৎকার ছিল সেদিন, আর এই চমৎকার ওয়েদারের কারণেই মনে হয় আমাদের এই যে ভিজিটটা এবার বেশ আনন্দদায়ক হয়েছিল আমাদের জন্য। তো আমার মেয়েরা এবং আমরা সবাই বেশ উৎসাহ নিয়ে হাইকিং করে ক্যাসেলের দিকে যাচ্ছিলাম। দূর থেকে একদিকে ক্যাসেল আর একদিকে আল্পস দেখা যাচ্ছে, আসলে চমৎকার চমৎকার এক দৃশ্য। সবাই ওয়েদারের কারণেই হোক এবং হয়তো নতুন ভিজিট এসেছে জার্মানি, এই কারণে ট্যুরিস্টরা সবাই এদিকেই আসছিল আর ক্যাসেল দেখার জন্য, যেহেতু এটা বেশ বিখ্যাত এক ক্যাসেল। তো এই যে আমরা ক্যাসেলের কাছাকাছি যখন পৌঁছে গেছি তখন জানতে পারলাম যে ক্যাসেলের প্রায় 50%-এরও বেশি অংশে রেনোভেশন কাজ চলছে, যেটা প্রায় 2025 সাল পর্যন্ত চলবে। এজন্য আমরা ক্যাসেলে ঢোকার আগ্রহ হারায় ফেলি, কিন্তু বাইরে থেকে দেখতে ক্যাসেলটা বেশ সুন্দর, তাই বাইরেই আমরা বেশিরভাগ ঘুরে দেখতেছিলাম। স্পেশালি ক্যাসেলের পিছনে একদম সরাসরি অবস্থিত হচ্ছে সেই বিশাল বাভারিয়ান আল্পস, যেটা অর্ধেক বলতে গেলে বরফ আবৃত এখনও। যদিও আজকে আমাদের এখানে গরম ছিল, বাট তারপরও সেই বরফ আবৃত রোদে চকচকে আল্পস দেখতে মানে মনে হচ্ছিল যে না, চোখ জুড়িয়ে গেল। সেই এই নয়শনস্টাইন ক্যাসেল নিয়ে বেশ মজার একটা কথা প্রচলিত আছে। আমি যখন খুঁজে দেখছিলাম এটা নিয়ে, দেখছিলাম যে এই ক্যাসেলটাকে বলা হয় ম্যাড কিংয়ের ক্যাসেল। তো এই ম্যাড কিংয়ের নাম হচ্ছে আসলে লুডভিগ টু
তিনি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই ক্যাসেলটা নির্মাণ করেন, যদিও তিনি এই ক্যাসেলে 6 মাসের বেশি বাস করতে পারেননি। আর ওই ক্যাসেল থেকে আরেকটু উপরে উঠলেই দেখা মিলে একটা বেশ সুন্দর 30 মিটার উঁচু একটা জলপ্রপাত। এটার নাম হচ্ছে পলাট গর্জ জার্মান ভাষায়, যেটাকে বলে বা ইংলিশে বলে পলাট ক্যাসকেড। সেই পলাট ক্যাসকেড থেকে আমরা উঠে গিয়েছিলাম প্রায় 90 মিটার উঁচুতে মারিয়ান ব্রুকে বা ম্যারিজ ব্রিজে। এই ম্যারিজ ব্রিজেরও পিছনে একটা খুব সুন্দর ইতিহাস আছে। কিং লুডউইগ তার ওয়াইফ ম্যারির নামে এই ব্রিজটি নির্মাণ করেছিলেন। এই ব্রিজটি দুইটা মানে পর্বত, দুই পাশের দুইটা পাহাড়কে আসলে যে একদম দুইটা পাথরের পাহাড়কে পুরো সংযোগ করেছে সম্পূর্ণ লোহা এবং কাঠের তৈরি একটি ব্রিজ দিয়ে। তা আমরাও ওই মারিয়ান ব্রুকে পৌঁছে খুব অবাক হয়ে গেছিলাম, এত ভিড় ছিল সেদিন। আমার মাঝে মাঝে ভয় লাগতেছিল, যে কারণ দুই পাশে লোহা থাকলো, মাঝখানে যে কাঠের তক্তাগুলো ওগুলো মাঝে মাঝে নড়তেছিল, এবং নিচে যখন তাকাচ্ছিলাম ঠিক 90 মিটার নিচে, আমার ভয় লাগতেছিল যদি পড়ে যাই, বাচ্চাদের কিছু, আমাদের কি হবে। যাই হোক, সেই এক মজার অভিজ্ঞতা। আমার বোন আমাকে নিয়ে মজা করতেছিল, হ্যাঁ পড়ে যাবো সাবধান। যাই হোক, তারপরেও বেশ মজা হয়েছে। আমরা ভিড় ঠেলেই একেবারে নিউ মার্কেটের সেই ভিড়ের মতো অবস্থা, ভিড় ঠেলেই আমরা ধাক্কাধাক্কি করে একটু সামনে গিয়ে ছবি টবি তুললাম। মারিয়ান ব্রুকের যে জায়গাটা ছিল একই সাথে প্রাসাদ আর অপোজিটে বাভারিয়ান আল্পস দেখা, এটা আসলে একটা, আমি বলবো আমার জন্য একটা লাইফ টাইমের অভিজ্ঞতা। এবং যারাই জার্মানিতে ঘুরতে আসেন, বাভারিয়ার দিকে আসেন, তাদের জন্য আসলে এটা একটা ভিজিট করার মতো প্লেস। এটা অবশ্যই আমি বলবো, যদি আপনারা এদিকে ঘুরতে আসেন, এই নয়শোয়ানস্টাইন ক্যাসেল এবং মারিয়ান ব্রুকে একবার অবশ্যই দেখে যাবেন। আবার ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকাদার চিঠি লেখো এবং যেটা যেটা বলো সব বলো, সমস্যা নেই। বলছি বলো সমস্যা নেই। কেন? ভালো আছি, ভালো থেকো, আধার কাছে টোটা ফাঁকি। আমরা যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম, হ্যাঁ, আমার মেয়ে ছোট্ট করে একটু পারফরমেন্স দিয়ে দিল, আর এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের কিছু ছোট ছোট স্মৃতি এই ক্যাসেল ঘোরার সময়, সেই বিখ্যাত ডিজনি ক্যাসেল, যা শুনে আমরা সবাই সকালবেলা ভোর রাতে রওনা দিয়ে এখানে এসেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন লাইক ও কমেন্ট দিয়ে। ধন্যবাদ সবাইকে।